দীর্ঘ এক বছরেরও বেশি সময় যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির এ চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বিভিন্ন দেশের সরকার প্রধান। এদিকে যুদ্ধবিরতির চুক্তির মধ্যে লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 22 জন নিহত হয়। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। অবশেষে এলো কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা। লেবাননে 60 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী ইসরায়েল লেবানন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে। অপরদিকে হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে। এছাড়া হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ এবং নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মন্ত্রিসভা চুক্তির বিষয়টিতে সম্মতি জানিয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেল আবিব। গত বছর হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পেরেছিল, কিন্তু এখন তাদের আর ওই শক্তি নেই। আমরা তাদের কয়েক যুগ পেছনে পাঠিয়ে দিয়েছি। আমরা নাসরাল্লাহকে অপসারণ করেছি, হাজারো সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং তাদের গোপন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে আর কিছুতেই সংগঠিত হতে দেওয়া যাবে না। যুদ্ধবিরতির এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল ও লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। খুবই আনন্দের সঙ্গে জানাতে চাই, দুই পক্ষই যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর এই কাজে অংশীদার হওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ জানাই। আশা করছি দ্রুতই লেবাননের বাস্তুচ্যুতেরা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন। এছাড়া লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির এই চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান সহ বিভিন্ন দেশ। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন এসব দেশের সরকার প্রধানরা। এদিকে মঙ্গলবার যুদ্ধবিরতির ঘোষণার মাঝে ইসরায়েলি বাহিনী লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালায়। গুরুত্বপূর্ণ অনেক ভবন ধসে পড়ে, হতাহত হন বহু মানুষ। সৃষ্টি ঘটক, ৭১। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত 14 জন নিহত ও 108 জন আহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,250 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। অন্যদিকে গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজায় সংঘর্ষের সময় ওই সেনা নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাতে গিয়ে নিহত মোট ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে 805 জনে পৌঁছেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের হামলার কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন তারা। এদিকে সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়ার মার্কিন বাহিনীর ওপর এক হামলার পর পাল্টা জবাব দেওয়া হয়েছে। সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, এই হামলায় কোনো বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইরান সমর্থিত গোষ্ঠীটি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া সিরিয়ায় ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হয়েছে তাও বিস্তারিত জানানো হয়নি। সেন্ট্রাল কমান্ডার জেনারেল মাইকেল এবেক কোরেলা বলেছেন, সশস্ত্র গোষ্ঠীটির সন্ত্রাসী কার্যক্রমের সক্ষমতা কমানোর পরিকল্পনা নিয়ে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত প্রায় 3 দিন ধরে চলা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে দেশটির প্রধান বিরোধী দল প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইমরানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইসলামাবাদের ডি চক এলাকা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। নিষ্ঠুর মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে, তার জেরেই সাময়িকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করল পিটিআই।
দলটির এক বিবৃতিতে এমনটাই বলা হয়। ইমরান খানের পরবর্তী দিক নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে সাবেক ক্ষমতাসীন দলটি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি চকে এসে পৌঁছে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন। ইসলামাবাদের রেড জোন এবং ডি চকে পৌঁছানোর পর পুলিশ, রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ের শিকার হন পিটিআইয়ের নেতাকর্মীরা। মাঝরাতে সেখানে বড় ধরনের অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানের আগে সেখানে লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ধরপাকড়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে চলে যান এই আন্দোলন কর্মসূচির শীর্ষ দুই নেতা, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি প্রতিবাদকারীদের সাথে কোনো আলোচনার কথা অস্বীকার করেছেন। हमारे लिए अभी भी रेंजर्स के पास कितना देर लगती है कि हम वहाँ पे 5 मिनट फायरिंग होनी है तो उसके बाद वहाँ बंद। পরে এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানান, ইসলামাবাদের বিক্ষোভ কর্মসূচি থেকে পিটিআইয়ের ৫ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ভারতের উত্তরপ্রদেশে একটি মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকেই। গোটা ঘটনার জন্য রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন অখিলেশ যাদব। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সম্ফলে যা ঘটেছে তা অত্যন্ত গুরুতর। প্রশাসন ইচ্ছাকৃতভাবে ওই সমীক্ষক দলকে পাঠিয়েছে যাতে একটি গোলমাল হয় এবং এর ফলে নির্বাচনের অনিয়ম নিয়ে যে আলোচনা চলছিল তা থেকে দৃষ্টি ফেরানো যায়। তিনি প্রশ্ন তুলেছেন, ওই মসজিদে আগে একবার সমীক্ষা হয়েছে, তাহলে দ্বিতীয়বার সমীক্ষার কি প্রয়োজন পড়ল? সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভলের একটি আদালতে মামলা হয়। এতে বলা হয় ১৫২৯ সালে মোগল সম্রাট বাবর একটি মন্দির ভেঙে তার উপরে জামে মসজিদ নির্মাণ করেছিলেন। এর সত্যতা যাচাই করতে গত মঙ্গলবার মসজিদে সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। ওই দিন থেকেই এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে। সমীক্ষক দল কাজ শুরু করলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের মধ্য থেকে একটি বিদ্রোহী দল জান্তার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। মিয়ানমার চীন সীমান্তে ১ বছরের বেশি সময় ধরে জান্তা বাহিনীর সঙ্গে লড়ছে তাও অং ন্যাশনাল লিবারেশন আর্মি। গত সোমবার মিয়ানমারের বিদ্রোহী এ দলের পক্ষ থেকে তাদের সিদ্ধান্তের কথা জানানো হয়। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, দক্ষিণ শান অঞ্চলে সামরিক বাহিনীর বিমান হামলা বন্ধ চায় তারা। এ নিয়ে জান্তার সঙ্গে তারা আলোচনায় রাজি। এক্ষেত্রে চীনের মধ্যস্থতা প্রক্রিয়ার প্রশংসাও করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। এদিকে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের যুদ্ধ ও বিশৃঙ্খলা ছড়ানোর বিরোধী বেইজিং এ সময় সব পক্ষকে লড়াই বন্ধ করে আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রিউ রেডস এই তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, বিদায়ী প্রেসিডেন্ট আগেই অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের নির্বাচনে যিনিই জয়ী হোক না কেন তার অভিষেক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এটি মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বাইডেনের অঙ্গীকার। রেডস আরও বলেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি জিল বাইডেন সেই অঙ্গীকারের প্রতি সম্মান দেখাতে চাচ্ছেন, তাই তারা অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন বাইডেন। তবে রেওয়াজ ভেঙে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকেন ট্রাম্প, কারণ তখন তিনি নির্বাচনের ফল মানেননি। তবে ট্রাম্পের পথে হাঁটছেন না বাইডেন।
এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক আরোপের হুমকির পর চীন বলছে বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না। মঙ্গলবার এক বিবৃতিতে কথা বলেন চীনের দূতাবাসের মুখপাত্র লিউ প্যাং ইউ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চীন সম্পর্কের ক্ষেত্রে তার বিশ্বাস, চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রকৃতপক্ষে পারস্পরিক লাভজনক। তাই বাণিজ্য যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। কোনো পক্ষই এতে বিজয় অর্জন করতে পারবে না। চীন সবসময় আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রস্তুত, যদিও নিজের অধিকার রক্ষায় পিছপা হবে না চীন। লিও আরও বলেন, গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে চুক্তি হওয়ার পর চীন ওষুধ পাচার বন্ধে পদক্ষেপ নিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র সম্পর্কিত মাদক বিরোধী আইন প্রয়োগে যে অগ্রগতি হয়েছে তা মার্কিন পক্ষকে জানানো হয়েছে। বিশ্লেষকরাও বলছেন, বাণিজ্য যুদ্ধ দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। এতে গত এক মাসে সেখানকার বিশাল একটি অংশ দখলে নিয়েছে রাশিয়া। রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনে অঞ্চল দখলের ক্ষেত্রে সাপ্তাহিক ও মাসিক লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া। গত এক সপ্তাহে রুশ সেনাবাহিনী ইউক্রেনের 235 বর্গ কিলোমিটার দখল করেছে। এছাড়া নভেম্বরে রাশিয়ার বাহিনী দখল করেছে 600 বর্গ কিলোমিটার। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে বিপজ্জনক ধাপে প্রবেশ করেছে, কারণ রাশিয়ার অভ্যন্তরে হামলার ক্ষেত্রে পশ্চিমা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন পেয়েছে ইউক্রেন, যা এরই মধ্যে ব্যবহারও করা হয়েছে। অন্যদিকে এর জবাবে ইউক্রেনে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে রাশিয়া। এছাড়া পশ্চিমাদের দাবি, ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য হাজার হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। গুপ্তচর বৃত্তির অভিযোগে একজন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। মঙ্গলবার তাকে বহিষ্কার করা হয়। ফেডারেল সিকিউরিটি সার্ভিস নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, যুক্তরাজ্যের ওই কূটনীতিক রাশিয়ায় প্রবেশ করার সময় ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছিলেন। নিরাপত্তা পরিষেবা আরও জানিয়েছে, কাউন্টার ইন্টেলিজেন্স কাজের সময় রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস অঘোষিত ব্রিটিশ গোয়েন্দা উপস্থিতি আবিষ্কার করেছে। একই সময়ে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ওই কূটনীতিকের মধ্যে গোয়েন্দা ও নাশকতামূলক কাজ পরিচালনার লক্ষ্য খুঁজে পেয়েছে, যা রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেছেন যে তিনি কূটনৈতিক বহিষ্কারের খবর সম্পর্কে অবগত নন। এছাড়া ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মস্কোতে ব্রিটিশ দূতাবাসও মন্তব্যের জন্য করা অনুরোধের জবাব দেয়নি। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ব্রিটিশ নাগরিক জন টিনেসউড 112 বছর বয়সে মারা গেছেন। তিনি ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের সাউথপোর্টের একটি কেয়ার হোমে বাস করতেন। তার পরিবারের বরাত থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মঙ্গলবার এই তথ্য জানা যায়। টিনেসউড 1912 সালের 26 আগস্ট লিভারপুলে জন্মগ্রহণ করেন। টাইটানিক জাহাজ ডোবার বছরে জন্ম নেওয়া টিনেসউড দুটি বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহের সাক্ষী ছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে তিনি তার দীর্ঘায়ুর রহস্য সম্পর্কে বলেছিলেন, এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। চলতি বছরের এপ্রিল মাসে 114 বছর বয়সী ভেনেজুয়েলার নাগরিক জুয়ান ভিসেন্তে পেরেজ মোরার মৃত্যুর পর টিনেসউড বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি লাভ করেছিলেন। অন্যদিকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী হচ্ছেন জাপানের টমিকো ইতোয়াকা। তার বয়স এখন 116 বছর।